আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আমার গ্রাম দমদমাতে। এই দমদমা গ্রামে নদীর পাশে একটা হাঁসের খামার গড়ে তোলা হয়েছে। প্রাকৃতিক পরিবেশেই হাঁসের খামারটা দেখা যাচ্ছে গড়ে উঠেছে। এখানে প্রায় 600-র মতো হাঁস আছে এবং হাঁসগুলো প্রতিদিন আলাপ করে জানতে পারলাম 300-র মতো ডিম দেয়। এই হাঁসের খামারের পাশে দেখা যাচ্ছে যে ছোট নাগর নদী এবং সেই নাগর নদীর পাশেই সবুজ ফসলের ক্ষেত। এটা সেই বিখ্যাত ব্রিজ, যে ব্রিজ দিয়ে আমাদের বগুড়া জেলার সাথে নওগাঁ জেলার কানেকশন হয়েছে। অর্থাৎ ব্রিজের এই পারে আমাদের বগুড়া জেলা এবং ব্রিজের ওই পারেই আমাদের নওগাঁ জেলার শুরু। এবং এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর আমরা আবাদপুকুর হাটে চলে যাব। ব্রিজের পাশেই শতবর্ষী বটগাছ একটা দেখা যাচ্ছে এবং সেই বটগাছের পাশেই কিছু গ্রামের দোকান। আমাদের বগুড়া ফসলের মাঠ, বগুড়া নওগাঁর বিখ্যাত ফসলের মাঠ। চারিদিকে যেদিকে তাকানো যায় শুধু ফসল আর ফসল, ধান। আবাদপুকুর হাটের মধ্যে এখন আমরা ঢুকে গেছি। গ্রামের সেই ঈদের হাট, ঈদের আগে এটা বলা হচ্ছে শেষ হাট। আজকে স্বভাবতই মানুষের উপস্থিতি অনেক বেশি থাকবে। গ্রামের লোকজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আজকে হাটে এসেছে। আমরাও এসেছি বিভিন্ন ঈদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। গ্রামের বাজারে আমরা এখন পেঁয়াজ কিনতেছি। পেঁয়াজ হচ্ছে 20 টাকা কেজি। আর রসুন আচ্ছা আচ্ছা, দামে জিন্না ভাই এখানে আছে। জিন্না ভাই আদা কত করে কিনতেছে? গ্রামের সেই পেঁয়াজ মরিচ হাটের মধ্যে আমরা আছি এখন। উজ্জ্বল ভাই, দাম কি মনে হচ্ছে? দাম ঠিক আছে? দাম কম আছে না? পেঁয়াজ 20 কেজি টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আমরা এখন আবাদপুকুর হাটে বাজার করছি। আগামীকাল আমাদের গ্রামের সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে, তো সেই উপলক্ষেই কেনাকাটা চলছে। আর যেটা দেখা যাচ্ছে, রসুন কেনা হচ্ছে, পেঁয়াজ কেনা হচ্ছে, আদা কেনা হচ্ছে, সহনশীলই আছে। গ্রামের দেশি কলা 90 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। গ্রামের সেই দেশি কলা 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম বেশি না? সাধারণত কত নাই কেজি অন্য সময়? এখন ঈদের বাজার দাম হয়তো কিছুটা। হ্যাঁ, বাজার করতেছি আমরা সবাই মিলে, খুব আনন্দ। আগামীকাল আমাদের যে প্রোগ্রামটা আছে ইফতারি, আমরা কেনাকাটা করছি গ্রামের বাজারে। চারটা বড় বড় ওজন। এটা কি মাছ? আমরা যে মাছ নিচ্ছি এটা কি মাছ? ব্রিগেড। চারটা বড় বড় ব্রিগেড এখন ওজন করা হইতেছে কালকের প্রোগ্রামের জন্য। গ্রামের হাটের জিয়াল মাছ কেজি কত করে ধরছে আমাদের? 260 টাকা করে, 360 করে কেজি। অসংখ্য তরমুজ এখানে দেখা যাচ্ছে, ছোট বড় বিভিন্ন সাইজের।
এখানে 40 টাকা কেজি তরমুজ বিক্রি হচ্ছে। কোনো দোকান 30 টাকা রাখতেছে এবং কোনো দোকান 40 টাকা করে কেজি। তরমুজের মনে হয় আকার সাইজ বিভিন্ন কিছুর উপর নির্ভর করে দাম কম বেশি হচ্ছে, কোথাও 30 কোথাও 40 টাকা। আমাদের খুব কর্মব্যস্ত একটা দিন কাটলো, বিশাল একটা লিস্ট ছিল, সেই লিস্ট ধরে 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 আমরা বাজার করলাম গ্রামের হাটের থেকে, আবাদপুকুর হাট থেকে। এখন আবার আমরা আমাদের জেলা বগুড়াতে। আমাদের জেলা, আমাদের গ্রামের অবস্থান সীমান্তবর্তী জায়গায়, নওগাঁ শেষ এবং বগুড়া জেলার শুরু। এটা সেই আবাদপুকুর হাট থেকে হাতে বামে দিয়ে আমরা বগুড়ায় চলে যাব। ইফতারের আর 15 মিনিট বাকি আছে। আমরা এখন গ্রাম থেকে একটু দূরে নদীর পাড়ে একটা গাছের নিচে বসে অপেক্ষা করছি প্রাকৃতিক পরিবেশে ইফতার করা। এখানে ইফতারের আয়োজন যদি দেখা যায়, খুব সুন্দর আয়োজন করা হয়েছে। তো চাচা, কেমন লাগতেছে আপনার এই নদীর পাড়ে? খুব সুন্দর না? নাগর নদীর পাড়ে সেরকম পরিবেশে একটা সবার ইফতারের। আল্লাহ আমাদের ইফতার কবুল করুক। ইফতারের সময় খুব একটা বেশি বাকি নাই। স্বভাবতই গাছের নিচে বসে মনে হতে পারে যে আমরা কোথায় আছি। আমরা আসলে ইফতার নিয়ে অপেক্ষা করছি কখন আজান দিবে। ইফতার খুব একটা বেশি সময় বাকি নেই। আমরা যদি তাকায় দেখি, সবাই আমরা অপেক্ষা করছি একটা বড় বট গাছের নিচে। চাচা, কেমন লাগতেছে আমাদের ইফতার? এই কি অবস্থা আপনাদের ইফতারের সময় বসছেন? শুভ সকাল, সকাল 6:40। আমরা এখন যাচ্ছি পণ্ডিতপুকুর বাজারে। আমাদের নন্দীগ্রাম উপজেলার খুব নামকরা বড় একটা বাজার পণ্ডিতপুকুর বাজার। আজকে আমরা গ্রামবাসী সবাইকে ইফতারে দাওয়াত দিচ্ছি। এখন যাচ্ছি সেই ইফতারের আয়োজন করার জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করা। আমরা যদি একটু দেখি সকালবেলা গ্রামের পরিবেশ, পুকুর পাড়ের পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? হ্যাঁ, বাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে হবে। সকাল 7টার কাছাকাছি বাজে এখন। হয়তো সব দোকান খোলা থাকবে না, কিন্তু দেখ, যে দোকানগুলো খোলা থাকবে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেই দোকানে থেকে কিনে নেব। আমাদের বগুড়া জেলার প্রকৃতি, যে পরিবেশ, চারিদিকে শুধু ধানের ক্ষেত এবং ধানের ক্ষেত। সেই ধান ক্ষেতের মাঝখান দিয়ে পাকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পণ্ডিতপুকুর বাজারের দিকে। অবশেষে সকালবেলা আমরা পণ্ডিতপুকুর বাজারে চলে আসছি। আমি এবং আমার চাচাতো ভাই ফিরোজ। আমরা এখন বাজার মোটামুটি ফাঁকা, কারণ অনেক সকালবেলা। সাধারণত সকাল 9টা-10টার আগে বাজার খুব একটা হয় না, কিন্তু আমরা আমপত্র কিনবো, কিনে আবার বাড়িতে চলে যাব। যার জন্যই সেই সকাল সময়টা আমরা বেছে নিয়েছি। আমরা প্রথমে ফিরোজ এখন কোথায় যাব? আচ্ছা, গরুর মাংস কেনার জন্য এখন আমরা যাচ্ছি। এই হচ্ছে পণ্ডিতপুকুর বাজার। দোকানপাট স্বভাবতই প্রায় সব কিছুই বন্ধ। সকালবেলা সব কিছুই বন্ধ, কিন্তু গরু মাংস কেনা বেচা চলছে সামনে। সব কিছুই বন্ধ আছে পণ্ডিতপুকুর বাজারে, কিন্তু গরুর মাংস কেনা বেচা চলছে। আমাদের ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে পুরো দমে। সবাই অনেক পরিশ্রম করতেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত। কি অবস্থা লিটন ভাই? সব ঠিক আছে না? এবং সামনেই আমাদের বগুড়ার সে বিখ্যাত আলুঘাটির প্রস্তুতি চলতেছে। আজ বিকালে আমাদের বাড়ির ইফতার, গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। তো গ্রামের সব মানুষকে খাওয়ানোর জন্য এখানে ইফতারের আয়োজন চলছে। জিন্না ভাই, কি অবস্থা? তাই গ্রামের সবাই আশা করি ভালো মতো খাওয়ানো যাবে নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সুন্দর রান্না বান্না চলতেছে।
সবাই খুব কষ্ট করতেছে রোজার মধ্যে, এটা অত্যন্ত কষ্টের কাজ। খুব সুন্দর একটা ইফতার আমরা সবাই মিলে আয়োজন করতে পারবো। আমাদের বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি বিতরণ চলতেছে এখন। হয়েছে, সবাই পাইছে তো নাকি? বিপুল, বগুড়ার আলুঘাটি তো বিখ্যাত, আলুঘাটি সম্পর্কে কিছু বলো। এই আলুঘাটি আচ্ছা আচ্ছা, এটা আমাদের মানে যেটা বলো জেলার ঐতিহ্য, তাই না? ইনশাল্লাহ বগুড়া শুভ সকাল, নতুন একটা দিনের সূচনা হলো। আজকে চলে এসেছি আমি আমাদের গ্রামের পাশের আরেকটা গ্রামে। এই গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে এই গ্রামে একটা সুন্দর নার্সারি আছে, আমি আপনাদেরকে দেখাবো। সেই নার্সারি থেকে কিছু গাছ সংগ্রহ করা এবং সেই গাছগুলো আমার পুকুর পাড়ে লাগানো। তাই সুন্দর সবুজের মাঝখানে একটা নার্সারি দেখতে পাচ্ছি, নার্সারির প্রবেশ মুখ। এখন নার্সারির ভিতরে প্রবেশ করলে হয়তো আমরা বুঝতে পারবো যে নার্সারিতে কি কি গাছ আছে। নার্সারির ভিতরে প্রবেশ করেছি আমরা এখন। এই নার্সারির মধ্যে বিভিন্ন ধরনের গাছই আছে। এই গাছগুলা কি ভাই? এগুলা যেগুলো দেখা যাচ্ছে সামনে? ও, দার্জিলিং কমলা এবং ভিয়েতনামি মালটা। আর এই পাশের এই গাছগুলো, এগুলো কিসের গাছ? ও, আম, লিচু, জলপানে। আর এই পিছনে যে গাছটা দেখা যাচ্ছে, এটা কিসের গাছ দেখা যাচ্ছে? মালটা গাছ। তো যেটা বোঝা যাচ্ছে মালটা গাছে মনে মানুষ এখন আনার চাষ করতেছি বাণিজ্যিকভাবে। আনার বলতে জালিম নাকি আনারস? আচ্ছা, এইটা হচ্ছে আনার গাছ। এটা পুরোটাই আনার বাগান, আর এই যে এখানে পুরোটাই আনার বাগান হবে আর কি। আচ্ছা, গাছ লাগানো আছে, বোঝা যাচ্ছে না ওই পাশে, মানে পুরোটাই মানে যেটা বোঝা যাচ্ছে আপনার স্বল্প জায়গার মধ্যে আপনি মোটামুটি সব ধরনের গাছই রেখেছেন। বিকেলবেলা আমরা ঘুরতে এসেছি আমাদের বাড়ির পাশেই আমার পুকুর এবং বাগান প্রজেক্টে। আমার আম্মা আমার লাগানো আম গাছের নিচে দাঁড়ায় আছে, বাচ্চারা খেলাধুলা করছে এবং পাশেই পুকুর। এই পুকুরে মাছ চাষ করা হচ্ছে এবং পুকুরের পাশেই বাগান করার আরও জায়গা আছে। ঢাকা শহরে আমরা কচু শাক অনেক টাকা দিয়ে কিনে খাই, কিন্তু এখানে যেটা অবাক লাগছে না বললেই না, আমি আমার প্রজেক্টের মধ্যে এসে দেখলাম প্রচুর পরিমাণে কচু শাক প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়ে আছে। ফিরোজ, এই কচু তো উৎপাদনের জন্য কোনো কিছু করা লাগে নাই, করা লাগছে? এটা আমাদের গ্রামে এমনি হয়। আচ্ছা, একটু লোকজন নিয়েও যায় খাওয়ার জন্য এখান আচ্ছা থেকে। আচ্ছা, খুব স্বাদ। বুঝতে পারছি। বোঝা যাচ্ছে এই আমার এই প্রজেক্টটার মধ্যে অনেক গাছই উৎপাদিত হয়েছে যেগুলো আসলে লজিক্যালি আমরা লাগাই নেই, অর্থাৎ প্রাকৃতিকভাবেই অনেক গাছ জন্মাইছে এখানে।
ঈদ মোবারক। আগামীকাল আশা করি সবাই আমরা সকালবেলা ঈদের নামাজ পড়তে পারবো। তো ঈদের নামাজ পড়ার আগে যে জিনিসটা হয়, আজকে আমরা ঈদের চাঁদ রাত আমরা সবাই কান্তিদিনেরা এবং গ্রামের লোকজন সবাই মিলে আনন্দ উদযাপন করছি। আমরা প্রচুর পরিমাণ পটকা ফুটাচ্ছি এবং আতশবাজি জ্বালাচ্ছি। একটা অন্যরকম সময় আমরা পার করছি। আশা করা যায় কালকে ঈদটা খুব আনন্দময় হবে আমাদের সবার জন্য। ঈদের আগের রাতে বাচ্চারা চিরাচরিত আনন্দ করছে। ঈদের আগের রাত গ্রামের বিশেষ মাত্রা দেওয়া আগামীকাল ঈদ মোবারক। ঈদের দিন দুপুর 12টা বাজে। আমরা এখন যাচ্ছি বগুড়া এবং নওগাঁর সীমান্তবর্তী একটা জায়গা আছে যেটাকে বলা হয় মাদারতলা ব্রিজ। মাদারতলা ব্রিজের বৈশিষ্ট্য হচ্ছে ঈদের দিন এবং ঈদের পরের দিন এলাকার এবং আশেপাশে যত লোকজন আছে এটা একটা ভালো গেট টুগেদারের জায়গা হয়ে দাঁড়ায়। দেখা যাচ্ছে যে এলাকার কোনো একজন মানুষ, তার সাথে হয়তো 6 মাস বা বছরে কখনো দেখা হচ্ছে না, কিন্তু এই মাদারতলা ব্রিজে আসলেই তার সাথে দেখা হয়ে যাচ্ছে। এটা একটা সর্বোচ্চ মিলনস্থল বলা যায় এই মাদারতলা ব্রিজটা। আমরা এখন সেই ব্রিজের দিকে যাচ্ছি। নদীর বাঁধের উপর দিয়ে রাস্তা, আশেপাশে ফসলের ক্ষেত, ধানি জমি। সব বয়সের মানুষরাই এই মাদারতলা ব্রিজে গেট টুগেদারের জন্য যায় এবং সবাই সবার সাথে দেখা করে ঈদের দিন, ঈদের পরের দিন এবং তার পরের দিন। অবশেষে আমরা চলে এসেছি সেই বিখ্যাত মাদারতলা ব্রিজে। দেখা যাক, এখন দুপুর 12:30 বাজে। এখনই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ লোকজন চলে এসেছে ব্রিজে। বিভিন্ন খাবার দাবারের দোকান এবং নাগরদোলা, আরও যেগুলো বাচ্চা কাচ্চাদের ওঠার ব্যবস্থা আছে, সবাই চলে এসেছে এই লোকারণ্যে। ভিড়টা হবে মূলত বিকালের দিকে অনেক ভিড় হবে, তখন হয়তো আসাটাই একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে। গ্রামের মানুষের মিলনস্থল। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত মাদারতলাতে। গ্রাম বাংলার চিরায়ত বিভিন্ন গ্রামীণ মেলার কথা আমরা শুনেছিলাম, সেরকমই একটা মেলা বলা যায়। সামনে নদী, পাশে বড় ব্রিজ এবং পুরাতন একটা বটের গাছ। এই বটের গাছের অনেক গল্প কথা ছোটবেলা থেকে আমরা শুনতাম। সেই বট গাছের নিচে মেলা বসেছে আজকে। সব বয়সের ছেলে মেয়ে এবং তাদের অভিভাবকরা এসেছেন এই মেলাতে। বনলতা এক্সপ্রেস না, এটা হচ্ছে ভাই ভাই এক্সপ্রেস, ছুটে চলেছে গন্তব্যের দিকে। কখন পৌঁছাবে কেউ বলতে পারবে না।
আমি এখন আছি নন্দীগ্রাম উপজেলায় প্রবেশ করার আগেই সুন্দর একটা নার্সারি দেখা পেলাম এখানে, রুবেল নার্সারি। এই নার্সারিতে এসে প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের আমের গাছ আছে এখানে, প্রচুর পরিমাণে জামের গাছ আছে এখানে। এর বাইরেও ডালিম, মালটা, সবেদা, কলা সব ধরনের গাছের বিশাল একটা আমার খুব ভালো লাগছে এখানে যে খুব স্বল্প মূল্যে এখানে বিভিন্ন গাছের চারা পাওয়া যাচ্ছে। এবং আমাদের বর্তমান সময়ে যেটা সবচেয়ে বেশি জরুরি, পরিবেশ রক্ষা করতে হলে গাছ লাগানোটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে সামনে রেখে আজকে আমি প্ল্যান করেছি যে বেশ কিছু হয়তো 30টার মতো চারা নিয়ে যাব এবং সেগুলো আমি আমার পুকুর পাড়ে লাগিয়ে দিব। এতে করে নিজের উপকার তো হলোই, একই সাথে পরিবেশের উপকার সেটা হলো। কারণ গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, যে অক্সিজেনের কারণে আমরা বেঁচে থাকতে পারি। জ্ঞান আছে, তারপরে দেয় না। আগুর জাতগুলো বেশি দিবেন, বুঝছেন? দেন ভালো ভালো জাতেরগুলোই উঠান। আগুগুলো একদম খুব মিষ্টি হয়, বুঝছেন? আমি খুব অবাক হয়ে যাচ্ছি, গ্রামের মধ্যে একটা নার্সারি এবং সেই নার্সারিতে যে এত বিভিন্ন প্রজাতির গাছের একটা, এটা আসলে এখানে না আসলে বোঝাটা সম্ভব হবে না। বিভিন্ন জাতের কলা গাছ এখানে রোপণ করা আছে, এগুলো নিয়ে যে কেউ লাগিয়ে দিতে পারবে বাড়ি থেকে। এখানে দেখা যাচ্ছে আমড়া এবং আরও বিভিন্ন দেশীয় ফলের গাছের সম্ভার। দেখতে হবে আমরা যে যাই করি, দিন শেষে আমাদের পৃথিবীটাকে বাঁচাতে হবে এবং পৃথিবীকে বাঁচাতে হলে এবং এই পৃথিবীকে বাসযোগ্য করতে হলে গাছের কোনো বিকল্প নাই। গাছ পরিবেশের বন্ধু, মানুষের বন্ধু। আমরা যে যেখানে যতটুকু সুযোগ পাই, সময় পাই, এটা অবশ্যই বৃক্ষরোপণে আমাদের কাজে লাগানো উচিত। পুকুর পাড়ে আমরা বরাবরের মতোই নতুন নতুন গাছ লাগাচ্ছি। ফিরোজ খুব কষ্ট করে এবং আরও যারা আছে সবাই এখানে খুব কষ্ট করছি আমরা। উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে এই গাছগুলোর ফল খেয়ে যাতে সবাই তৃপ্ত থাকতে পারে, একই সাথে পরিবেশের জন্য যাতে উপকার হয়। আমাদের বাংলাদেশ থেকে দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু আমরা সবাই যদি একটু এগিয়ে আসি তাহলে অবশ্যই অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে প্রকৃতিতে। সারাদিন আজকে গাছ লাগালাম আমার পুকুর পাড়ে, মোটামুটি প্রায় 30টার মতো গাছ লাগানো হলো পুকুরের চারিদিকে। আম, কাঁঠাল, সফেদা, ডাব বিভিন্ন জাতের গাছ লাগানো হলো। হয়তো 3-4 বছর পর এগুলো সব কিছু ঠিক থাকলে আমরা এই গাছগুলো থেকে ফল পাবো। পরিশ্রম, অধ্যবসায় এবং ইচ্ছাশক্তি থাকলে যে কোনো জায়গায় যে কোনো বাগান করা সম্ভব। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার বড় ভাই, তার একটা কলা বাগান। একটু তাকাই, বিস্তৃত একটা বড় কলা বাগান এবং এখানে প্রচুর পরিমাণে নেপালি সাগর কলা, এই জাতটার নাম হচ্ছে নেপালি সাগর কলা, ধরেছে। হয়তো 1-2 মাসের মধ্যে এই কলাগুলো খাওয়ার উপযুক্ত হবে। সামনে যেটা দেখা যাচ্ছে যে বাগান থেকে যারা আগ্রহী নতুন বাগান করতে, তারা এখান থেকে চারাও নিয়ে যেতে পারে। বাগানের সামনেই আছে সুন্দর সুন্দর পেঁপে গাছ এবং নদীর পাড়ে এই প্রজেক্টের অবস্থান। যেটা বলে হয় যে বিদেশি জাতের সাগর কলা, এটা এখন আর কোনো স্বপ্ন না। এটা গ্রামেই সুন্দর মতো পরিকল্পনা করে এই কলা বাগানগুলো খুব সহজেই বানানো সম্ভব। একটু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্ষেত্রে প্রয়োজন পড়ে। আমি এখন দাঁড়িয়ে আছি আরেকটা কলা বাগানের সামনে। এই কলা বাগানটা তৈরি করেছেন আমার বড় ভাই। কলা বাগানের আশেপাশে যেটা দেখা যাচ্ছে যে একটা সুন্দর ফার্ম হাউসের মতো করে তৈরি করা হয়েছে। প্রচুর পরিমাণ কলার উৎপাদন হবে এবার, সেটা আশা করা যাচ্ছে। এখানে যে কথাটা বলা প্রয়োজন, চাইলেই যে কোনো পরিবেশে যে কোনো মাটিতে
ভালো ভালো ফসল উৎপাদন করতে পারবে। তবে সেজন্য তাকে কষ্ট করতে হবে এবং সেই ফসল উৎপাদন করার জন্য যে প্রয়োজনীয় নলেজ সেটা তাকে অর্জন করতে হবে। তাহলে এরকম বড় বড় বাণিজ্যিক ভিত্তিতে কলা বাগান তৈরি করা যে কোনো জায়গায় সম্ভব। আমাদের ঈদের ছুটি শেষ, আজকে সময় হচ্ছে ঢাকায় ফিরে যাওয়ার। আমরা গ্রাম থেকে এখন চলে এসেছি বগুড়ার সেই বিখ্যাত মমুইনে। নতুন একটা রাইড চালু করেছে ক্যাবেল কার। এই ক্যাবেল কারটা এখন নতুন সংযোজন মমুইনে অবস্থান করছি। এখানে কিছুটা রিফ্রেশ হওয়ার পর আমরা আমাদের সেই পুরাতন গন্তব্য, আমাদের চাকরিস্থল কর্মস্থল ঢাকায় ফিরে চলে যাব। আমরা চলে এসেছি মমুইনের ক্যাবেল কারে ওঠার জন্য, অপেক্ষা করছি ক্যাবেল কারে ওঠার জন্য। আমাদের ক্যাবেল কারের সেই রাইডটা শুরু হয়ে গেল। এখানে কথা বলে যেটা জানতে পারলাম যে মমুইন ওঠা এবং উঠে ফিরে আসা 2 কিলোমিটারের মতো দূরত্ব। ক্যাবেল কারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে উঠলে আমি যেদিকে তাকাই পুরা শহরটাকে পাখির চোখে দেখার সুযোগ আছে। মমুইনের নতুন সংযোজন ক্যাবেল কার। এই কারে করে আমরা ওঠার পর মোট 2 কিলোমিটার দূরত্ব মাত্র 200 টাকার বিনিময়ে পার করতে পারবো। এই ক্যাবেল কারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে উঠলে আশেপাশে সব কিছু খুব সুন্দরভাবে পাখির চোখে দেখার সুযোগ আছে। আমরা এই রাইডটা খুব উপভোগ করছি। সুন্দর একটা ঈদ উদযাপন করছি আমরা। ঈদ উদযাপন করতে কি কি লাগে? আমাদের বগুড়া শহরে বিখ্যাত মস্তানগড়, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, এর বাইরে যেটা আছে মমুইন নাচ গার্ডেন। বগুড়া শহরে যা যা থাকার প্রয়োজন ঈদ উদযাপন করার জন্য মোটামুটি সব কিছুই আছে। এর বাইরে গ্রামের প্রাকৃতিক পরিবেশ তো আছেই। কাজেই সুন্দর একটা ঈদ উদযাপন করলাম আমরা, এবং ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা প্রতিবার অন্তত একটা ঈদ, বছরের 2টা ঈদের মধ্যে একটা ঈদ আমাদের প্রিয় শহর বগুড়াতে কাটাতে চাই। ক্যাবেল কারের দুই পাশে দুই ধরনের ফিল। একদিকে রয়েছে নগরায়ন সভ্যতা, এবং আমি যদি অন্য দিকে তাকাই শুধুই সবুজ আর সবুজ। বগুড়া জেলার এখন বৃহৎ একটা অংশে শুধুমাত্র সবুজ গাছের সমারোহ রয়েছে। এটা এই ক্যাবেল কারে উঠলেই বোঝা যায়। আপনারা যারা ক্যাবেল কার উঠতে চান চলে যান সুদূর মালয়েশিয়ার লাঙ্কাওয়ে দ্বীপে, অথবা চলে যান ভারতের দার্জিলিংয়ে ক্যাবেল কারের সৌন্দর্য উপভোগ করার জন্য, ক্যাবেল কার কেমন অভিজ্ঞতা সেটা জানার জন্য। তাদেরকে আমি অনুরোধ করব অন্তত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত বা অন্য কোনো দেশে যাওয়ার আগে আমাদের বগুড়ার মমুইনের ক্যাবেল কারে এসে ঘুরে যান। এতটুকু বলতে পারি, আপনারা অন্তত নিরাশ হবেন না এই ক্যাবেল কারে ওঠার পর।